এই যে সকালবেলা এবং বিকালবেলার যে ব্যাপারটা, এটা কেন? এটা হচ্ছে আসলে দুটো ভিন্ন ভিন্ন জীবনের ইঙ্গিত, বা আমরা এভাবে বলতে পারি যে দুটো ভিন্ন প্রজন্মের ইঙ্গিত। আমাদের কৃষক যে পাড়ে আছে সেই পাড়ে ধান কাটা শেষ হয়েছে, অর্থাৎ সেই পাড়ে সময়টা হচ্ছে বিকেলবেলা। আর অপর পারে যে গ্রামটা আছে সেই গ্রামে সময় কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ সেখানে সকালবেলা। তার মানে কি, মাঝখানে নদীর স্রোত অর্থাৎ সময়ের প্রবাহ, এক পাশে একটা প্রজন্মের সময় শেষ হয়েছে, আরেক পাশে আরেকটা প্রজন্মের সময় শুরু হচ্ছে। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাবো যে কৃষক যে পারে আছে, যেখানে সময় যে প্রজন্মের সময় শেষ হয়েছে, সেখানে যেমন আকাশে দুর্যোগের ইঙ্গিত, অর্থাৎ সেখানেও মৃত্যু আসতে পারে। আবার অপর পাশে যে গ্রাম, নূতন প্রজন্ম, সেখানেও কিন্তু আকাশে মেঘ, অর্থাৎ মৃত্যু কিন্তু কোনো প্রজন্মকেই আলাদা করে ছাড় দেয় না। যে কারো বেলাতেই মৃত্যু কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, আমরা সাধারণভাবে যখন কবিতাটা পড়ছিলাম তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে লেখক কি তাহলে দুই পারে দুই রকম সময়ের কথা বলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটু ব্যাখ্যা করলে যে হ্যাঁ, লেখক আসলে দুই পারে দুই রকম সময়ের কথা বলছেন। এই ধরনের ব্যাপারটা আপনি রবীন্দ্রনাথের অন্য কবিতায় বা গানেও পাবেন। ঠিক আছে, যেমন ধরেন ওই যে গানটা, কে যাবি পারে ওগো তোরা কে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, এ পারেতে নিপবনে কত খেলা কত জনে, ও পারেতে ধুধু মরু নদী কিনারে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ বলছেন যে মাঝখানে একটা নদী আছে, নদীর দুই পারে দুইটা প্রজন্ম পারাপার হয়। ঠিক আছে, তাহলে এই কবিতাতেও আমরা এটা আরেকটু ভালো প্রয়োগ দেখতে পাচ্ছি যে লেখক যে জিনিসটা চিন্তা করছেন সেটা হচ্ছে যে একদিকের প্রজন্মের সময় শেষ, সে তার কাজ গুছিয়ে নিচ্ছে, আরেক দিকের প্রজন্মে সময় শুরু হচ্ছে, মাঝে সময়ের নদী। এইবার আমরা আসব এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, মাঝি, যে সোনার তরী বেয়ে নিয়ে চলেছে। সেই মাঝি কে? আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা মাঝির রূপকটা খুব সহজেই ধরতে পারব যে মাঝি হচ্ছে এখানে মহাকালের প্রতীক। মহাকাল বা সম্পূর্ণ মানব সভ্যতার একটা মনুষ্য চেহারা, সে হচ্ছে মাঝি। আমরা কি বলবো, আমরা সবাই, অর্থাৎ যারা সাহিত্যের ভোক্তা বা শিল্প সৃষ্টির ভোক্তা, সকল উপভোগকারী, আমরা সবাই কিন্তু মহাকালের ব্যক্তি চেহারা। এবং মহাকাল বা মানব প্রজন্ম আমাদের সবার সমন্বয়ে গঠিত। ধরে নেওয়া যাক যে এই সময়ে পৃথিবীতে যে মানুষেরা আছে তারা সবাই এই মানব প্রজন্মের অংশ। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানব প্রজন্ম কিন্তু সময়ের স্রোতকে অতিক্রম করতে পারে। যেখানে কৃষক বলছিল যে সময়ের স্রোতটাকে, সেটা সবকিছুকে ভেদ করে যায়, তাকে কেউ থামাতে পারে না, মানব প্রজন্ম কিন্তু সময়ের স্রোতকে অতিক্রম করে যেতে পারে সমষ্টিগতভাবে। ধরে নেওয়া যাক যে এখন বাংলাদেশে যে কজন লোক আছে সবাই মিলিয়ে একটা মানব প্রজন্ম। আজকে থেকে 50 বছর বাদে এই মানব প্রজন্মের কিছু মানুষ মারা যাবে, নতুন কিছু মানুষ যুক্ত হবে, পুরনো কিছু মানুষ থেকে যাবে, কিন্তু সময়টা তো পার হয়ে গেল। অর্থাৎ মানব প্রজন্ম সময়ের স্রোত অতিক্রম করতে পারে। আর বিদেশ বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? আসলে বিদেশ বলতে লেখক এখানে একটা নির্দিষ্ট গন্তব্য বুঝিয়েছেন। সেটা কি? চিরায়ত শিল্পলোকের প্রতীক, অথবা আমরা এভাবে বলতে পারি নূতন মানুষদের মনে পৌঁছানোর কথা। তাহলে আমরা আবার জায়গাটাকে একটু দেখার চেষ্টা করি। আমাদের কৃষক কি চাইছে? আমাদের কৃষক চাইছে তার সৃষ্টিকর্মগুলো যেন মহাকাল বা নূতন মানব প্রজন্মের কাছে পৌঁছায়, এবং এ কারণেই এগুলোকে বাঁচানোর জন্য, তার শিল্প সৃষ্টিগুলোকে বাঁচানোর জন্য তার এতটা আগ্রহ। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কাজ বা আমি কোনো না কোনোভাবে মানুষের মনে বেঁচে থাকি। শারীরিকভাবে কিন্তু আমার বেঁচে থাকাটা সম্ভব নয়, মৃত্যু হবে,
কিন্তু আমি অন্যভাবে বেঁচে থাকার চেষ্টা করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার কাজের মাধ্যমে, আমার শিল্প সৃষ্টির মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারছি যে কৃষক কেন চায় তার ধানগুলোকে বাঁচাতে। এবং এখানে কৃষকের দেয়া শর্তগুলো খুব উল্লেখযোগ্য বিষয়। ধরুন রবীন্দ্রনাথ হচ্ছেন এখানকার কৃষক। তিনি চান মহাকাল তার কাজগুলোকে নূতন মানব প্রজন্মের কাছে পৌঁছে দিক। এখন রবীন্দ্রনাথ কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারেন না যে তার সাহিত্য কার কাছে পৌঁছাবে, কোথায় পৌঁছাবে, কে সেটা পড়বে। সেটা কি রিক্সাওয়ালা পড়বে, নাকি কোনো সাহিত্যের অধ্যাপক পড়বে, সেটা কি বাংলাদেশে পড়বে, নাকি সেটা বিদেশে কোনো জায়গায় পড়বে, এটা কিন্তু রবীন্দ্রনাথ বলতে পারেন না। এবং সেই কারণেই তিনি শর্ত জুড়ে দিয়েছেন, তার শর্তগুলো, যে মাঝি তার ধানগুলো যেখানে খুশি সেখানে নিয়ে যাক, যাকে খুশি তাকে দিয়ে দিক। অর্থাৎ কার কাছে পৌঁছাবে মানব প্রজন্মের সেটা তিনি জানেন না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা এখানে কি, যে সেটা ক্ষণিক হেসে নিয়ে যেতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ মনে মনে চেয়েছেন, বা একজন শিল্পস্রষ্টা এটাই চাইবেন, যে মানুষ যেন স্বেচ্ছায় তার শিল্প সৃষ্টিটাকে গ্রহণ করে নেয়। কারণ স্বেচ্ছায় যে কাজটা মানুষ করে না সেটার মধ্যে আনন্দ নেই। আমাকে জোর করে যে কাজটা করানো হয় সেটার মধ্যে কোনো আনন্দ নেই। সাহিত্য, শিল্প, এগুলো করার জন্য কিন্তু কেউ আমাদেরকে জোর করে না। কেউ কি আপনাকে গান করার জন্য জোর করবে? না, করবে না। ছবি আঁকার জন্য? না, করবে না। সিনেমা বানানোর জন্য? না, করবে না। গল্পের বই পড়ার জন্য? না, করবে না। এগুলো আপনি নিজের আনন্দ থেকে করেন। অর্থাৎ ওখানে আনন্দটাই মুখ্য। এবং আমাদের কৃষক, বা আমরা প্রকারান্তরে বলতে পারি রবীন্দ্রনাথ, ওটাই চাইছেন। কি চাইছেন তিনি? তার সাহিত্য কোনো না কোনো একটা কালে, কোনো না কোনো একটা দেশে, কোনো না কোনো মানুষ সেটাকে গ্রহণ করুক, সেখান থেকে আনন্দ লাভ করুক, কিন্তু সেটা যেন তারা স্বেচ্ছায় নেয়। এটাই ছিল তার শর্ত। আবার এখানে কি হয়েছে? নৌকায় ধান তোলা হলো, মহাকাল গ্রহণ করল। মহাকাল সব কিছুই গ্রহণ করে, কিন্তু সে জীবিত মানুষকে গ্রহণ করে না। অর্থাৎ প্রতিটি মানুষ যেহেতু মৃত্যুর অধীন, তাকে তার শারীরিক অস্তিত্বকে মুছে যেতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে একটা দিন অতিরিক্ত বাঁচার জন্য সুযোগ পেলেও আমরা একটা দিন অতিরিক্ত বাঁচবো। বেঁচে থাকাটা আমাদের এক ধরনের অন্তর্গত ইচ্ছা, প্রধান দাবি। তো কাজেই আমাদের কৃষকও কিন্তু সেই দাবিটা পেশ করেছে। প্রথমে সে তার কাজ সেটা অন্যের কাছে পৌঁছানো সেটা নিশ্চিত করেছে, এবং তারপরে সে দাবি করছে তাকেও যেন নৌকায় তুলে নেওয়া হয়। কিন্তু দেখা গেল কি, মহাকাল এ ব্যাপারে অত্যন্ত নিষ্ঠুর। মহাকাল তাকে নৌকায় তুলতে প্রস্তুত নয়। এই ব্যাপারে রবীন্দ্রনাথ কি বলছেন আমরা দেখি। রবীন্দ্রনাথ যখন সোনার তরী কবিতাটার ব্যাখ্যা দিয়েছেন, সেখানে তিনি কি বলছেন, যে শান্তিনিকেতন নামের রবীন্দ্রনাথের যে বইটা, সেখানে তরী বোঝাই নামের একটা প্রবন্ধ আছে। তো তরী বোঝাই প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বলছেন দেখেন, সংসার সমস্তই নেবে, একটি কোনাও ফেলে দেবে না, কিন্তু যখন মানুষ বলে ওই সঙ্গে আমাকেও নাও, আমাকেও রাখো, তখন সংসার বলে তোমার জন্য জায়গা কোথায়। অর্থাৎ আপনি যাই কাজ করুন, ভালো মন্দ যাই সৃষ্টি করুন, সেটা পচা জিনিস হোক, ভালো জিনিস হোক, সব কিছুই গ্রহণ করা হবে, সেটা দিয়ে আপনাকে বিচার করা হবে পরবর্তীতে। কিন্তু আপনার জীবনে সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, এগুলো কেউ গ্রহণ করবে না। ধরে নেওয়া যাক এই যে আমি আপনাদের সামনে ক্যামেরায় দাঁড়িয়ে কথা বলছি, হাসি মুখে আপনাদেরকে একটা কবিতার ব্যাখ্যা বুঝাচ্ছি, আপনারা এটাই দেখবেন, এটাই গ্রহণ করবেন, পরীক্ষার সময় এটা শুনবেন। কিন্তু আপনাদের মাথায় কি এটা কখনো কাজ করবে যে এই ক্লাসটা রেকর্ড করার সময় আমার মনের মধ্যে কি ছিল? আমি কি আনন্দে ছিলাম? আমি কি দুঃখে ছিলাম? আমার পরিবারে কি কোনো বিপদ আপদ ঘটেছিল, কিছু ঘটেছিল? এগুলো অবশ্যই আপনার মাথায় আসবে না। এবং সময়ের ব্যাপারটাই তাই, ঠিক আছে? মহাকালের ব্যাপারটাই তাই, যে নূতন যে মানব প্রজন্ম আসবে তারা সৃষ্টিকর্মকে গ্রহণ করবে, সেখান থেকে আনন্দ নেবে। কিন্তু এই আনন্দের স্রষ্টা যে, যার কাজ দেখে সে হাসছে, কাঁদছে,
তাকে সে গ্রহণ করবে না। তার ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলাতে মানব সমাজের তেমন কিছুই যায় আসে না। এবং সেই নিষ্ঠুর সত্যটা কবি এই লেখার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন যে মাঝি জিজ্ঞেস করছে আর আছে, অর্থাৎ আরো দিলে সে আরো নেবে। তখন কৃষক উত্তর দিচ্ছে আর নাই, দিয়েছি ভরে। অর্থাৎ সবই দিয়ে দিয়েছে, সবই নিয়ে নিয়েছে। কিন্তু যখনই কৃষক চাইছে নৌকায় ওঠার জন্য, তখনই মাঝি বলছে না, আর জায়গা নেই। অর্থাৎ স্রষ্টার, শিল্পকর্মের স্রষ্টার জীবিতভাবে আরেক প্রজন্মের কাছে পৌঁছানো সম্ভব হবে না। সেটা সময় করতে দেবে না। কেন? সময় তার স্রোত দিয়ে প্রতিটি মানুষকে বেঁধে রেখেছে, সেখানে স্রষ্টা পৌঁছাতে পারবেন না শারীরিকভাবে। কিন্তু স্রষ্টার সৃষ্টি সোনার ধান, সেটা কিন্তু পৌঁছাতে পারবে। এবং এই যে একটা নিষ্ঠুর চক্র, এটাই রবীন্দ্রনাথ আমাদের দেখাতে চেয়েছেন। যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো কি যে কবি, শিল্পী প্রত্যেকেরই ব্যক্তি জীবন এবং সেই জীবন থেকে সৃষ্ট যে শিল্পবস্তু, তার মধ্যে একটা বিচ্ছেদ মেনে নিতে বাধ্য হতে হয়। যে আমার যে শিল্প সৃষ্টি সেটা আর আমার ব্যক্তি জীবন, এ দুটোর মধ্যে একটা বিচ্ছেদ আছে। আমার ব্যক্তি জীবনটা শেষ হয়ে যাবে, আমার শিল্প সৃষ্টিটা থেকে যাবে। এই বিচ্ছেদটা মানতে বাধ্য। এবং এই যে অনিবার্য বিচ্ছেদের বেদনা, এটা কবির ব্যক্তিসত্তাকে বা একজন শিল্পস্রষ্টার ব্যক্তিসত্তাকে ভারাক্রান্ত করে এবং শূন্যতা বোধে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু মুশকিল হচ্ছে, শূন্যতা বোধে আচ্ছন্ন হলেও এই যে শিল্পলোকের এই বিধিটা বা নিয়মটা, এটা অনতিক্রম্য। এবং সেই জন্য আমরা কৃষকের হতাশাটা টের পাই। এই যে সে বলছে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি। তার হতাশাটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে তার শিল্প সৃষ্টি বা তার সৃষ্টিগুলো সোনার তরী নিয়ে গেছে, তাকে একা ফেলে গেছে। তার ব্যক্তি জীবন এবং শিল্প সৃষ্টি দুটোর মাঝখানে একটা বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরেও একটা সান্ত্বনা তার রয়ে গেছে। সেই সান্ত্বনাটা কি? যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সেই সান্ত্বনাটা কি? যে তবুও তার সান্ত্বনা হচ্ছে তার সৃষ্ট যে কাব্য সম্পদ অথবা তার সৃষ্ট যে শিল্প সৃষ্টি, সেটা কালের নৌকায় পরিপূর্ণ হয়ে বিশ্বজনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবং সেটা তিনি নিবেদন করতে পেরে তিনি সন্তুষ্ট হয়েছেন। এবং আমরা খেয়াল করব যে কৃষক কিন্তু খুব বিশাল কোনো দুঃখে ভুগছে না। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের একটা অস্তিত্ব, সেটা শারীরিক অস্তিত্ব হোক বা আমার মানসিক অস্তিত্ব হোক, সেই অস্তিত্বটা বেঁচে থাকুক। শারীরিক অস্তিত্বের বাঁচা সম্ভব নয়, কিন্তু আমার আদর্শ, আমার চেতনা, আমার চিন্তা, এটা যদি অন্য কেউ অনুসরণ করে, তাহলে কিন্তু আমি বেঁচে গেলাম, আমার বাঁচাটা নিশ্চিত হলো। তো এটাই এই কবিতার মূল বিষয়বস্তু, যে আমরা খেয়াল করলেই দেখতে পাবো। যদি আমরা এক লাইনে এই কবিতার মূল বিষয়বস্তু বলি, তাহলে আমরা বলবো এইভাবে যে মানুষ মরে যায়, তবে তার কাজ বেঁচে থাকে। এবং এই যে একটা মানুষ মরে যাচ্ছে, তার কাজ বেঁচে থাকছে, এতে কিন্তু আমরা যদি সমগ্র মানব সম্প্রদায়কে বলি, তেমন কিছুই আসে যায় না। আমরা জীবনানন্দ দাশের কবিতাটা দেখি, ওই যে সেই দিন এই মাঠ, যেখানে বলছে যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তার মানে কি? মানুষ সবসময় সমৃদ্ধির স্বপ্ন দেখবে, কেউ মারা যাবে কিন্তু পৃথিবীর কোনো কাজকর্ম তাতে বন্ধ হবে না। এবং সেই ভাবটাই কিন্তু আমরা সোনার তরী কবিতাটিতে আরেকটু ভালো করে, আরেকটু বিস্তৃতভাবে বুঝে উঠতে পারি।